আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। প্রধানমন্ত্রীর সঙ্গে সার্জিও গরের সাক্ষাৎ, আলোচনা হলো যেসব বিষয়ে। আজ ৩২ জুলাই, কেমন করে এলো এই অবাস্তব তারিখ? এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে সতর্ক করল জাতিসংঘ। গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের। আন্দোলন স্থগিত, রোববার থেকে ক্লাস পরীক্ষা শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ে। র্যাবের আয়নাঘর পরিদর্শনে ট্রাইব্যুনালের বিচারক প্রসিকিউশন। সাভারে মশাল মিছিলের প্রস্তুতি, আওয়ামী লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার। আগস্টে ২ দফায় টানা ৪ দিনের ছুটি মিলতে পারে সরকারি চাকরিজীবীদের। ডিএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেপ্তার ৪৩১, মামলা ২৩। ফেনীতে ব্রিজের রেলিং ভেঙে খাদে মুরগি বোঝাই পিকআপ, আহত চালক। সুনামগঞ্জে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে নৌকাডুবিতে নিখোঁজ ৪। মার্কিন এআই মডেল ব্যবহার করে সামরিক প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছে চীন। গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে মোদির ভিডিও বার্তা, সংযম ও ক্ষমার আহ্বান। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। শনিবার সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, আইটি খাত ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। সার্জিও গর বলেন, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরছে, যার ইতিবাচক প্রতিফলন হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের ট্রাভেল অ্যাডভাইজির সংশোধন করেছে। তিনি জানান, শীঘ্রই ইউএস বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দল ঢাকা সফর করবে এবং ইউএস ইনভেস্টর সামিট আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠকে ওয়ারহাউজিং, কৃষি, আইটি ও ডিএফসির বিনিয়োগে সম্প্রসারণের বিষয়েও আলোচনা হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্বারোপ করেন মার্কিন বিশেষ দূত। ইতিহাসে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যখন মানুষ কেবল রাষ্ট্র ব্যবস্থা নয়, সময়কেও নতুন অর্থ দেয়। তখন ক্যালেন্ডার আর শুধু দিন তারিখের হিসাব থাকে না, সেটি হয়ে ওঠে প্রতিবাদ, আশা এবং বিজয়ের ভাষা। বাংলাদেশের ইতিহাসে ২০২৪ সালের জুলাই ছিল তেমনই একটি মাস। জুলাই মাস সাধারণত ৩১ দিনেই শেষ হয়, কিন্তু ২০২৪ সালে বাংলাদেশের গণ আন্দোলনের সময় আন্দোলনকারীদের একাংশ ঘোষণা করলেন জুলাই শেষ হবে না। ৩১ জুলাইয়ের পর আসবে ৩২ জুলাই, তারপর ৩৩, ৩৪, ৩৫ এবং যেদিন স্বৈর শাসনের অবসান ঘটবে সেদিনই শেষ হবে জুলাই। শেষ পর্যন্ত ৫ আগস্টকে বলা হয় ৩৬ জুলাই। ইতিহাসে এভাবেই জন্ম নেয় একটি প্রতীকী, কাল্পনিক কিন্তু রাজনৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী তারিখ। এটি বাস্তব ক্যালেন্ডারের পরিবর্তন ছিল না, বরং ছিল আন্দোলনের নিজস্ব সময় দর্শন, একটি প্রতীকী প্রতিবাদের ক্যালেন্ডার। জাতিসংঘ এল নিনোর ভয়াবহ প্রভাব নিয়ে বিশ্বজুড়ে সতর্কতা জারি করেছে। বিভিন্ন অঞ্চলের দাবানলের কারণে আবহাওয়ার পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। বলছে, আগামী মাসগুলোতে বৈশ্বিক তাপমাত্রা আরো বাড়তে পারে। শুক্রবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্ব আবহাওয়া সংস্থা জানিয়েছে, দ্রুত তীব্রতর হতে থাকা এল নিনো আগামী মাসগুলোতে বিশ্বব্যাপী আবহাওয়ার ধরনে আধিপত্য বিস্তার করবে। এর ফলে বিশ্বজুড়ে চরম আবহাওয়ার পরিস্থিতি সৃষ্টি হতে পারে। গ্যাসের দাম বাড়লে পেট্রোবাংলা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অভিযোগ করে বলেন, এই সরকার মাত্র ৫ মাসে দফায় দফায় জ্বালানির দাম বৃদ্ধি করেছে। গ্যাস না থাকলেও প্রতি মাসে বিল দিতে হচ্ছে। শুক্রবার আগারগাঁয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হবিগঞ্জ সংঘর্ষে চোখ হারানো আলিফ চৌধুরীর খোঁজ খবর নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি। আহত আলিফের স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে নাহিদ ইসলাম বলেন, শনিবার বোর্ড মিটিং এর পরে আলিফের স্বাস্থ্যের ব্যাপারে জানাবেন চিকিৎসক। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চলমান আন্দোলন ও ক্লাস পরীক্ষা বর্জনের কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ৩ দফা দাবির বিষয়ে ইতিবাচক পদক্ষেপ নেওয়ায় রোববার থেকে সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমে ফেরার সিদ্ধান্ত নিয়েছে তারা।
শুক্রবার শিক্ষার্থীদের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দাবিগুলো বাস্তবায়নের বিষয়ে প্রশাসনের অগ্রগতি সন্তোষজনক হওয়ায় আপাতত আন্দোলন স্থগিত করা হচ্ছে। তবে দাবিগুলোর পূর্ণ বাস্তবায়ন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে। ভবিষ্যতে কোনো ধরনের গড়িমসি বা অসহযোগিতা দেখা দিলে নতুন করে কঠোর কর্মসূচির ঘোষণা করা হবে বলেও সতর্ক করেন তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক ও প্রসিকিউশন টিম র্যাবের আয়নাঘর হিসেবে পরিচিত টাস্কফোর্স ফর ইন্টারগেশন TFI সেল পরিদর্শন করেছেন। শনিবার বেলা 11টার দিকে রাজধানীর উত্তরা র্যাব 1 সদর দপ্তরে থাকা এ সেল পরিদর্শন করেন তারা। পরিদর্শনে ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদার, সদস্য বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিদুল হক এনাম চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া চিফ প্রসিকিউটর মোহাম্মদ আমিনুল ইসলাম, প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর গাজী MH তামিম, ফারুক আহমদ, শাইখ মাহদি, শহীদুল ইসলাম সর্দার, তাসমিরুল ইসলাম সহ প্রসিকিউশন টিম ও আসামি পক্ষের আইনজীবীরাও অংশ নেন। ঢাকার সাভারে মশাল মিছিলের প্রস্তুতিকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের 9 নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মিছিলের ব্যানার, 5টি মশাল ও 3টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার রাত 10টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের আমিনবাজার সালেহপুর ব্রিজ সংলগ্ন টিমটেক্স গার্মেন্টসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মোহাম্মদ রাকিব শিকদার, মহিবুল্লাহ আল সাব্বির, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ সামিউল, মোহাম্মদ শফিকুল ইসলাম খান ওরফে ইদ্রিস, মোহাম্মদ রিপন, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ অলিউর রহমান এবং মোহাম্মদ রমজান। পুলিশ জানিয়েছে তারা সবাই রাজধানীর আদাবর এলাকার বাসিন্দা। চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের জন্য 2 দফায় টানা 4 দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এ সুবিধা পেতে প্রতিবারই সরকারি ছুটির পরের কর্মদিবসে একদিনের নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিতে হবে। সরকারি ছুটি পঞ্জিকা অনুযায়ী আগামী 5 আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে সারা দেশে সাধারণ ছুটি থাকবে। পরদিন 6 আগস্ট সরকারি অফিস খোলা থাকবে। ওই দিন নৈমিত্তিক বা ঐচ্ছিক ছুটি নিলে 7 ও 8 আগস্টের শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি সহ টানা 4 দিনের অবকাশ উপভোগ করা যাবে। রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির নিয়মিত অভিযানে গত 24 ঘন্টায় 431 জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে দায়ের করা হয়েছে 23টি মামলা। শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার নিয়াজ মেহেদি এ তথ্য জানান। তিনি বলেন, যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে রমনা বিভাগে 33 জন, লালবাগ বিভাগে 21 জন, ওয়ারী বিভাগে 48 জন, মতিঝিল বিভাগে 34 জন, তেজগাঁও বিভাগে 48 জন, মিরপুর বিভাগে 135 জন, গুলশান বিভাগে 51 জন, উত্তরা বিভাগে 53 জন এবং গোয়েন্দা বিভাগ থেকে 8 জনকে গ্রেফতার করা হয়েছে। ফেনীর ফুলগাজী উপজেলার নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুরগি বোঝাই পিকআপ ব্রিজের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে গেছে। দুর্ঘটনায় পিকআপটির চালক গুরুতর আহত হয়েছেন। শনিবার ভোর 5টার দিকে উপজেলার আনন্দপুর ইউনিয়নের বন্দুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ফেনী থেকে মুরগি বোঝাই পিকআপটি ফুলগাজীর দিকে যাচ্ছিল। পথে বন্দুয়া ব্রিজ সংলগ্ন একটি চিরামুড়ি কারখানার কাছে পৌঁছালে চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এরপর পিকআপটি ব্রিজের রেলিং ভেঙে নিচে খাদে পড়ে যায়। সুনামগঞ্জের জগন্নাথপুরে কীর্তন থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকাডুবিতে 4 জন নিখোঁজ হয়েছেন। শুক্রবার রাত 3:30টার দিকে জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরের বালুচর নামক এলাকায় এই নৌকাডুবির ঘটনা ঘটে। ঘটনার পরপর স্থানীয় লোকজন নিখোঁজের উদ্ধার করতে নৌকা নিয়ে খোঁজাখুঁজি করছেন। শনিবার সকাল 10:30টা পর্যন্ত নিখোঁজ 4 জনের সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজরা হলেন জগন্নাথপুর পৌরসভার পূর্ব ভবানীপুর এলাকার মৃত যোগীন্দ্র দেবনাথের ছেলে হেমেন্দ্র দেবনাথ, একই এলাকার মৃত সুবল দেবনাথের ছেলে সতেন্দ্রনাথ সতী, মৃত অনিল দেবনাথের 2 ছেলে অরুণ দেবনাথ ও অধীর দেবনাথ। মার্কিন কৃত্রিম বুদ্ধিমত্তা AI প্রতিষ্ঠান ওপেন AI ও অ্যানথ্রোপিকের উন্নত মডেল আউটপুট ব্যবহার করে নিজেদের প্রতিরক্ষা সংশ্লিষ্ট AI প্রযুক্তি উন্নয়নের চেষ্টা করছেন চীনের সামরিক গবেষকরা।
80টিরও বেশি চীনা গবেষণাপত্র ও পেটেন্ট বিশ্লেষণ করে এমন তথ্য প্রকাশ করেছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী চীনের সামরিক ও নিরাপত্তা সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান মডেল ডিস্টিলেশন নামে পরিচিত একটি প্রযুক্তি ব্যবহার করছে। এই পদ্ধতিতে উন্নত একটি এআই মডেলের আউটপুট কাজে লাগিয়ে তুলনামূলক ছোট ও নির্দিষ্ট কাজে দক্ষ নতুন মডেল তৈরি করা হয়। এর ফলে বিশাল কম্পিউটারিং অবকাঠামো ছাড়াই স্থানীয়ভাবে কার্যকর এআই ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হয়। ভারতের নয়াদিল্লিতে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সম্প্রতি শিক্ষার্থীদের বিক্ষোভ চলাকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে গালিগালাজ করার ঘটনায় 25 বছর বয়সী এক নারীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর জেরে শিক্ষার্থীদের মাঝে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। এমন পরিস্থিতিতে শুক্রবার দিবাগত রাতে গালাগালির অভিযোগ তুলে এবং সংযম ও ক্ষমার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দেন মোদী অভিযোগ করে বলেন, যন্তর মন্তরে যা ঘটেছে তা দেশ ও বিশ্ব দেখেছে। কিছু বিপদগামী তরুণ এমন ভাষা ব্যবহার করেছে যার কোনো সভ্য সমাজে স্থান নেই। আমাকে গালি দেওয়া হয়েছে, এমনকি আমার প্রয়াত মাকেও গালি দেওয়া হয়েছে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।